আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, রাতে নিখোঁজ, সকালে বাড়ির পাশে লেবু বাগানে মিলল গলাকাটা লাশ। টাঙ্গাইলের সখীপুরে আব্দুল সালাম ৪৮ নামের এক ব্যবসায়ীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার ২২শে জানুয়ারি দিবাগত রাতে উপজেলার চকচকিয়া শ্রীপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সালাম মিয়া ওই এলাকার মৃত আমির আলীর ছেলে। তিনি হাসানগঞ্জ চকচকিয়া বাজারের একটি মুদির দোকান চালাতেন। এরপর জানাবো, আশ্রয়ণ প্রকল্পে ৬০টি ঘর গুড়িয়ে দেওয়ার অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে। পাবনা সদর উপজেলার ভাড়ারা পশ্চিম জানুয়া গুচ্ছ গ্রামে নির্মিত আশ্রয়ণ প্রকল্পে ৬০টি ঘর গুড়িয়ে দিয়ে জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। শুধু ঘর ভাঙচুরই নয়, লুট করা হয়েছে ঘরের দরজা, জানালা, টিনের চালসহ প্রায় সবকিছু। এবারে জানাবো, দিল্লিতে বিজিবি বিএসএফ এর শীর্ষ পর্যায়ের বৈঠক ফেব্রুয়ারিতে। বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে দিল্লিতে। বিএসএফ এর প্রধান দলজিৎ সিং চৌধুরীর সঙ্গে আলোচনার জন্য আগামী ১৬ই ফেব্রুয়ারি ৪ দিনের ভারত সফরে যাচ্ছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। এবারে জানাবো, ১৬ বছর পর কারামুক্ত বিডিআরের ১৬৮ জন সদস্য। দীর্ঘ ১৬ বছর পর কারাগার থেকে বের হচ্ছেন বিস্ফোরক মামলার আসামি জামিন পাওয়া বিডিআর সদস্যরা। বৃহস্পতিবার ২৩শে জানুয়ারি ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে মোট ৪১ জন, গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ২৬ জন, কাশিমপুর ২ থেকে ৮৯ জন, কাশিমপুর হাই সিকিউরিটি থেকে ১২ জন সহ মোট ১৬৮ জনকে মুক্তি দেওয়া হয়েছে। এদিকে আর্থিক ও শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর আহ্বান প্রধান উপদেষ্টার। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের যত তরুণ নেতৃত্বকে সামনে রেখে এগিয়ে যেতে হবে। বুধবার ২২শে জানুয়ারি সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরাম ডব্লিউবিএফ এর সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনার সময় এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আর্থিক ও শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর আহ্বান জানিয়েছেন। এবং সর্বশেষ জানাবো, এবার যুদ্ধ নিয়ে পুতিনকে ট্রাম্পের হুঁশিয়ারি। রাশিয়াকে এবার হুঁশিয়ারি বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে রাশিয়া চুক্তিতে না পৌঁছলে দেশটিকে নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল ট্রুথে বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এই যুদ্ধ বন্ধ করতে হবে, তা না হলে তিনি ব্যবস্থা নেবেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, এখনই মীমাংসা করুন, এই হাস্যকর যুদ্ধ থামান, না হলে পরিস্থিতি আরও খারাপ হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। রাতে নিখোঁজ, সকালে বাড়ির পাশে লেবু বাগানে মিলল গলাকাটা লাশ। টাঙ্গাইলের সখীপুরে আব্দুল সালাম ৪৮ নামে এক ব্যবসায়ীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার ২২শে জানুয়ারি দিবাগত রাতে উপজেলার চকচকিয়া শ্রীপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সালাম মিয়া ওই এলাকার মৃত আমির আলীর ছেলে। তিনি হাসানগঞ্জের চকচকিয়া বাজারে একটি মুদির দোকান চালাতেন। স্থানীয় পুলিশ সূত্র থেকে জানা গেছে, সালাম মিয়া বুধবার রাত ১০টার দিকে তার দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন, কিন্তু তিনি বাড়িতে ফিরেননি। পরে সালাম মিয়া বাড়ি না আসায় তার স্বজনেরা সারা রাত খোঁজাখুঁজি করেন। বৃহস্পতিবার ২৩শে জানুয়ারি সকালে বাড়ির পাশে লেবু বাগানে তাকে জবাই করা অবস্থায় তার লাশ দেখতে পান স্বজনেরা। নিহতের স্ত্রী বাসাতুন বেগম বলেছেন, আমার স্বামী তার দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় আমরা তাকে সারা রাত বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পরও কোথাও পাইনি। সকালে আমাদের লেবু বাগানে তার জবাই করা লাশ পাওয়া যায়। নিহতের মেয়ে ফাতেমা
আক্তার বলেছেন, আমার বাবার কোনো শত্রু ছিল না, কে বা কারা আমাদের সহজ সরল বাবাকে নির্মমভাবে জবাই করে হত্যা করেছে, আমি তাদের বিচার চাই। সখীপুর থানার ইনচার্জ জাকির হোসেন জানান, লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খুব দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করা হবে এবং আসামিদের গ্রেপ্তার করা হবে। আশ্রয়ণ প্রকল্পে ৬০টি ঘর গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে। পাবনা সদর উপজেলার ভাড়ারা পশ্চিম জামুয়া গুচ্ছ গ্রামে নির্মিত আশ্রয়ণ প্রকল্পে ৬০টি ঘর গুঁড়িয়ে দেয় এবং জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী বিএনপি চক্রের বিরুদ্ধে। শুধু ঘর ভাঙচুরই নয়, লুটপাট করা হয়েছে ঘরের দরজা জানালা, টিনের চালসহ বেশ কিছু আসবাবপত্র এবং প্রায় সবকিছু। অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী কিছু বিএনপি নেতা ওই জমিগুলো তাদের নিজেদের বলে দাবি করেছে। পরিবারগুলোকে জোরপূর্বক তুলে দেওয়া হয়েছে, একই সঙ্গে ঘর ভেঙে সবকিছু লুটপাট করে নিয়ে গেছে। অথচ ঘর ভেঙে ফেলার ঘটনার ৫ মাসেও টনক নড়েনি প্রশাসনের। ওই আশ্রয়ণ প্রকল্পের জমি নিজেদের দাবি করে আদালতে মামলা চলমান উল্লেখ করে সেখানে ৭ জনের নাম সম্বলিত একটি সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে চক্রটি। ভাঙচুর লুটপাটের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে তারা। তাদের দাবি, আওয়ামী লীগ সরকারের সময়ে আদালতে মামলা চলমান থাকা অবস্থায় জোরপূর্বক তাদের জমি দখল করে সেখানে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ করা হয়েছিল। খোঁজ নিয়ে জানা গেছে, মুজিব শতবর্ষ উপলক্ষে দেশব্যাপী ভূমিহীনদের জমিসহ ঘর দেওয়ার উদ্যোগ নেয় পতিত আওয়ামী লীগ সরকার। তারই অংশ হিসেবে ২০২০ সালে পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের পশ্চিম জামুয়া গ্রামে ভূমিহীন ৬০টি পরিবারকে দলিলসহ সব ঘর বুঝিয়ে দেয় স্থানীয় প্রশাসন। পরবর্তী ৫ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই দিন সন্ধ্যায় ও রাতে সেই জমি নিজেদের দাবি করে বসবাস করা ভূমিহীন পরিবারগুলোকে ঘর ছেড়ে চলে যেতে নির্দেশ দেয় জমির স্থানীয় প্রভাবশালী একটি চক্র। আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের অভিযোগ, তাদের অস্ত্রের মুখে ঘর ছাড়তে বাধ্য করা হয়েছিল। গুঁড়িয়ে দেয়া হয় আশ্রয়ণ প্রকল্পের সবগুলো ঘর, লুট করা হয় ঘরের দরজা জানালা, টিনের চালসহ সবকিছু। স্থানীয়রা জানায়, সেখানে ৬০টি ঘর থাকলেও বসবাস করতেন ৪০টি পরিবার। আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা নিজের প্রাণ বাঁচাতে অন্যত্র আশ্রয় নিলে এই জমি নিজেদের দাবি করে সদর সিনিয়র সহকারী জজ আদালতে মামলা চলমান আছে উল্লেখ করে এই সাইনবোর্ড ঝুলিয়ে দেয় চক্রটি। জমির মালিক দাবিদার ৭ জন হলেন ভাড়ারা পশ্চিম জামুরা গ্রামের আকরাম প্রামাণিক, উম্মত প্রামাণিক, আক্কাস প্রামাণিক, ইব্রাহিম প্রামাণিক, ইসমাইল প্রামাণিক, নায়েব আলী ও নবাব আলী। এদের বেশিরভাগই বিএনপির সমর্থক বলে নিশ্চিত করেছে একাধিক সূত্র। সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি প্রকাশ হলে নজরে আসে সবার। দিল্লিতে বিজিবি বিএসএফ শীর্ষ পর্যায়ের বৈঠক ফেব্রুয়ারিতে। বর্ডার গার্ড অব বাংলাদেশ, বিজিবি ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে দিল্লিতে। বিএসএফ এর প্রধান দলজিৎ সিং চৌধুরীর সঙ্গে আলোচনার জন্য আগামী ১৬ ফেব্রুয়ারি ৪ দিনের ভারত সফরে যাচ্ছে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশফাকুজ্জামান সিদ্দিক। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, বিএসএফ ও বিজিবির প্রধানদের আসন্ন বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। সীমান্তে সিঙ্গেল রো ফেন্স এসআরএফ এর বাস্তবায়নের বিষয়টিও থাকবে আলোচনার টেবিলে। বাংলাদেশ ও ভারত সীমান্তে উন্মুক্ত এলাকায় যত দ্রুত সম্ভব কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ সম্পন্ন করতে চায় বিএসএফ। তবে সীমান্তের ১৫০ গজের মধ্যে উভয় পক্ষের কোনো প্রতিরক্ষা কাঠামো নির্মাণ করবে না মর্মে বেড়া নির্মাণে আপত্তি জানিয়েছে বিজিবি। বৈঠকে মাদক ও আন্তঃসীমা চোরাচালান মোকাবেলার অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ও উঠে আসছে বলে আশা করা হচ্ছে। ১৬ বছর পর কারামুক্ত বিডিআরের ১৬৮ সদস্য। দীর্ঘ ১৬ বছর পর কারাগার থেকে বের হচ্ছেন বিস্ফোরক মামলায় জামিন পাওয়া বিডিআর সদস্যরা। বৃহস্পতিবার ২৩শে জানুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ৪১ জন, গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ২৬ জন এবং গাজীপুর কাশিমপুর ২ থেকে ৮৯ জন, গাজীপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ১২ জন সহ মোট ১৬৮ জনকে মুক্তি দেওয়া হয়েছে। বিষয়ে অতিরিক্ত কারা মহাপরিদর্শক
মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল চ্যানেল 24-কে বলেন 168 জনের তালিকা তারা হাতে পেয়েছেন। এরপরই বিডিআর সদস্যদের মুক্তি দেওয়া হচ্ছে। এর আগে গত 21শে জানুয়ারি ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল 2-এর বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়ার আদালত জামিনপ্রাপ্ত 178 জন আসামির নাম প্রকাশ করেন। এর মধ্যে 168 জনের তালিকা হাতে পেয়েছে কারা কর্তৃপক্ষ। 2009 সালের 25 ও 26শে ফেব্রুয়ারি পিলখানার সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হয়। এই ঘটনায় হত্যা বিস্ফোরক আইনে 2টি মামলা হয়। হত্যা মামলায় খালাস বা সাজাভোগ শেষে বিস্ফোরক মামলার কারণে 468 জন মুক্তি আটকে আছে। হত্যা মামলায় 850 জনের বিচার শেষ হয় 2013 সালের 5ই নভেম্বর। সেখানে 152 জনের ফাঁসি ছাড়াও 160 জনের যাবজ্জীবন, 256 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এছাড়াও খালাস পান 278 জন।